ভাবুন তো একবার, আপনাকে একজন সিরিয়াল কিলার অপহরণ করেছে। বাঁচার জন্য আপনি কি করবেন? পালানোর চেষ্টা করবেন, নাকি সেই কিলারের সাথেই মাইন্ড গেম খেলা শুরু করবেন? আজ আমরা কথা বলবো 2018 সালের সেই মুভি বিলিভ মি, দ্য অ্যাবডাকশন অফ লিজা ম্যাকভে নিয়ে। এটি কোনো সাধারণ থ্রিলার মুভি নয়, বরং এক 17 বছরের কিশোরী লিসা ম্যাকভির বাস্তব জীবনের হাড় হিম করা সত্যি ঘটনা। কিভাবে সে শুধু নিজের জীবনে বাঁচায়নি, বরং বুদ্ধির জোরে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে ধরিয়ে দিয়েছিল, তা জানলে আপনি চমকে উঠবেন। আজকের ভিডিওতে আমি এই অসাধারণ মুভিটির পুরো গল্পটি আপনাদের সামনে তুলে ধরব এবং জানাবো এর পিছনের আসল ঘটনা। চলুন শুরু করা যাক। মাঝরাতে লিসা নামে এই মেয়েটি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু সেই সময় তার পেছনে একটি গাড়ি তাকে ফলো করছিল। সেটা বুঝতে পেরে লিসা ফিরে দেখার চেষ্টা করলো, এই ভেবে যে গাড়িটি হয়তো সামনের দিকে যাচ্ছে। ফাঁকা রাস্তা, তাই লিসা ভয়ে তার সাইকেল চালানোর গতি বাড়িয়ে দিল। কিন্তু হঠাৎ গাড়িটা লিসার পাশ কাটিয়ে সামনের দিকে স্পিডে এগিয়ে যায়। গাড়িটাকে এগিয়ে যেতে দেখে লিসার মনে হলো হয়তো কেউ তার সাথে মজা করছিল। তার ধরফড় করতে থাকা বুকটা একটু শান্ত হলো। সে আশা করতে লাগলো পরের মোড়ে হয়তো সে আর গাড়িটিকে দেখতে পাবে না। লিসার এর থেকে বেশি কিছু ভাবার আগেই হঠাৎ একজন লোক পেছন থেকে এসে তার গলায় বন্দুক রাখে। এই আকস্মিক ঘটনায় লিসা ভয়ে চমকে উঠল। লিসা বাঁচার জন্য অনেক চিৎকার করতে লাগলো, কিন্তু লোকটি তাকে হুমকি দিল যদি সে আওয়াজ করে তাহলে তাকে মেরে ফেলবে। তাই জীবন বাঁচাতে লিসাকে লোকটির কথা মেনে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। সে ভেবেছিল যে লোকটি হয়তো তাকে ছেড়ে দেবে, কিন্তু সেই সাইকো লোকটির মতলব অন্য রকম ছিল। লোকটি লিসার বাধা উপেক্ষা করে একটা লাল কাপড় দিয়ে তার চোখ এবং তার হাত দুটো বেঁধে ফেলল। এরপর সে গাড়ি চালু করলো। লিসাকে পালানোর কোনো সুযোগই দিল না। লোকটির রুক্ষ আচরণে লিসা অসহায়ভাবে গাড়ির সিটে পড়ে রইল। এরপর গাড়িটা একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে থামলো। লোকটি তাকে একরকম অভদ্রভাবেই গাড়ি থেকে নামিয়ে অন্ধকার সিঁড়ির দিকে নিয়ে গেল। যদিও তার চোখ বাঁধা ছিল, তবে লিসা চোখের পাতার সামান্য ফাঁক দিয়ে সিঁড়িতে পাতা কার্পেটের রংটা দেখতে পেল। সে মনে মনে সিঁড়ির ধাপ গুনতে লাগলো। দোতলায় পৌঁছানোর পর লোকটি তার হাতের বাঁধন খুলে দিল। লিসার বুঝতে আর বাকি নেই যে তার সাথে কি হতে চলেছে, কিন্তু লোকটির মনে কোনো দয়া ছিল না। সে লিসাকে টেনে বাথরুমে নিয়ে গেল। এরপর কি ঘটতে চলেছে লিসা তা বুঝতে পারলেও ভয়ে কোনো প্রতিরোধ করার সাহস তার ছিল না। তার পাশবিক ইচ্ছা চরিতার্থ করার পর লোকটি আবার মেয়েটিকে বেঁধে ফেলল এবং বিছানায় ছুড়ে দিল। তারপর একটা বন্দুক বের করে হুমকি দিল যদি সে সামান্য প্রতিরোধ করে তবে তাকে মেরে ফেলা হবে। লিসা কিছুতেই বুঝতে পারছিল না কেন এই লোকটি তাকেই বেছে নিল। পরের দিন লিসার দাদি থানায় নিখোঁজ ডায়েরি করতে এলেন। তিনি জানালেন তার নাতনি 2 দিন ধরে বাড়ি ফেরেনি, কিন্তু বাইরে থেকে যাকে এত দয়ালু মনে হয় সেই দাদি যে আসলে কতটা লোভী ও নীতিহীন তা কল্পনাও করা যায় না। এই 40 বছরের বুড়ির একজন প্রেমিক আছে। বুড়ির প্রেমিকের খারাপ নজর ছিল লিসার ওপর। দুজনেই ছিল খুবই অলস, তারা কোনো কাজ করতো না। তাদের অর্থ উপার্জনের একমাত্র হাতিয়ার ছিল 17 বছরের লিসা। বোঝাই যায় ন্যানির বাড়িতে লিসার জীবনটা কেমন কাটতো। এক সময় লিসারও একটা সুন্দর পরিবার ছিল, কিন্তু তার মা তাকে ন্যানির কাছে রেখে যান ন্যানির দেখাশোনা করার কথা বলে। লিসার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু তার মাও তাকে আর কখনো ফিরিয়ে নিতে চাননি। ভাগ্যক্রমে সে একজন ভালো বসের অধীনে কাজ পেয়েছিল। তার সুন্দর চেহারা এবং মিষ্টি আচরণের জন্য সে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয় ছিল, কিন্তু সেই ভালো দিনগুলো বেশি দিন স্থায়ী হলো না। এই সাইকো লোকটা তাকে অপহরণ করলো। এই মুহূর্তে তার শুধু মনে হচ্ছিল ভাগ্য কত নিষ্ঠুর, এর চেয়ে মরে যাওয়াও হয়তো অনেক ভালো। কিন্তু ঠিক তখনই তার বোনের মুখটা মনে ভেসে উঠল। বোনের স্মৃতি হয়তো তাকে বেঁচে থাকার একমাত্র শক্তি জুগিয়েছিল। লোকটি যখন আবার তার উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, লিসা এবার ঘুরে দাঁড়ালো। সে ভয় পাওয়ার বদলে সাইকো লোকটির সঙ্গে মাইন্ড গেম খেলা শুরু করলো। সে লোকটির বিশ্বাস অর্জনের জন্য মিষ্টি মিষ্টি কথা বলে তার প্রশংসা করতে লাগলো। অস্বাভাবিকভাবে তার এই মিষ্টি কথায় লোকটির সন্দেহ দূর হয়ে গেল। এরপর লিসা আলতো করে লোকটির মুখ স্পর্শ করে এমন ভাবে কথা বলতে শুরু করলো যেন সে তার প্রেমে পড়ে গেছে। এই ধরনের আচরণে লোকটি গলে গিয়ে লিসার ফাঁদে পা দেয়। সে লিসার বাঁধন খুলে দিয়ে তার জন্য কিছু খাবার এনে দিল, কিন্তু ঠিক তখনই টিভিতে প্রচারিত একটি সংবাদ লোকটির মনোযোগ কেড়ে নিল। সংবাদটিতে লিসার নিখোঁজ হওয়ার খবর দেখানো হচ্ছিল, যা ইতিমধ্যে পুলিশের নজরে এসেছে। তবে সবচেয়ে বড় কথা হলো মেয়েটি এখনো নাবালিকা। পুলিশ যদি এই ঘটনার তদন্ত চালিয়ে যায় তাহলে তার জেল নিশ্চিত। বয়স কম থাকার কারণে সমস্ত ঘৃণা গিয়ে পড়ল লিসার ওপর, কিন্তু লিসা সেই সময় বুদ্ধি কাজে লাগিয়ে বলে তার বয়স 20 বছর। এই মিথ্যের জোরে লিসা কোনো মতে সেই মুহূর্তের জন্য বেঁচে গেল, কিন্তু লোকটি তাকে যেতে দিল না, বরং এক ঝটকায় তুলে বিছানায় ছুঁড়ে ফেললো। এই অসহায় মুহূর্তে লিসা আবার তার বোনের কথা ভাবতে লাগলো। বোনের স্মৃতিই তাকে সাহস জোগালো। অবশেষে সে সাহস সঞ্চয় করে টয়লেটে যাবার কথা বলল। লোকটি প্রথমে চেয়েছিল যে লিসা যেন তার সামনেই কাজটা সারে, কিন্তু লিসার বারবার অনুরোধে সে অনিচ্ছা সত্ত্বেও তাকে টয়লেটে নিয়ে গেল। তবে লোকটি দরজার সামনে থেকে নড়ল না। তার মতলব ছিল লিসার উপর কড়া নজর রাখা। লোকটি
লোকটির কড়া নজরের সামনে লিসা কিছুই করতে পারছিল না। সে লোকটিকে অনুরোধ করলো তাকে কিছুটা একা থাকতে দেওয়ার জন্য। লোকটি বিরক্ত হয়ে দরজা খুলে বাইরে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ পেতেই লিসা সাবধানে চোখ খুলল। চারপাশে দেখে বিপদ নেই নিশ্চিত হয়ে সে তাড়াতাড়ি দরজা লক করে দিল, কিন্তু বাথরুম থেকে পালানোর কোনো উপায় ছিল না। ঠিক তখনই দরজার ওপার থেকে লোকটির অধৈর্য গলা ভেসে আসলো। লিসা হতাশায় ডুবে গেল, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। আয়নায় নিজের অসহায় প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে মন স্থির করে ফেললো, এখান থেকে জীবিত বের না হতে পারলেও নিজের অপহরণের একটা প্রমাণ সে রেখে যাবে। এই ভেবে সে বাথরুমের আনাচে কানাচে নিজের আঙুলের ছাপ রাখতে শুরু করলো। ঠিক তখনই এক জোড়া জুতো তার দৃষ্টি আকর্ষণ করলো। তবে লিসা যে দরজা বন্ধ করে দিয়েছে তা বুঝতে লোকটির এক মুহূর্তও লাগলো না। লিসার এই আচরণে সে ক্ষিপ্ত হয়ে লিসার ঘাড়ে বন্দুক চেপে ধরল, কিন্তু লিসা আবারও তার বুদ্ধিমত্তার পরিচয় দিল। সে ভয় পাওয়ার বদলে নিজের ভুল স্বীকার করে নিল এবং লোকটিকে এক গ্লাস জল এনে দেওয়ার প্রস্তাব দিল। অদ্ভুতভাবে লোকটির মন আবার গলে গেল এবং সে রাজি হলো। লিসার সাহস এতে কিছুটা বেড়ে গেল। একটু পর লোকটি ঘুমিয়ে পড়লে লিসা সাবধানে ফোনটার দিকে এগিয়ে গেল, কিন্তু কল করার আগেই এক বিশাল হাত তার গলা চেপে ধরল। বারবার তার অবাধ্যতা দেখে লোকটি আর নিজেকে সামলাতে পারল না। সে ঠিক করলো মেয়েটাকে এবার একটা শিক্ষা দিতেই হবে। তবে লিসা ছিল অত্যন্ত বুদ্ধিমতী। সে মাথা খাটিয়ে এক নতুন গল্প সাজালো। সে লোকটিকে বোঝালো যে তার বাবা গুরুতর অসুস্থ এবং তিনি তার একমাত্র অবলম্বন। বাবার কোনো বিপদ হয়েছে কিনা তা জানার জন্যই সে ফোন করতে চেয়েছিল। লিসা লোকটির সহানুভূতি জাগানোর জন্য তার প্রশংসা করে বলল যে সে একজন ভালো ও দয়ালু মানুষ এবং তার মতো মানুষেরাই সম্মান পাওয়ার যোগ্য। অবাক করা বিষয় হলো লোকটি লিসার এই মিথ্যা আবারও বিশ্বাস করলো এবং আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে টিভিতে এক সংবাদ মাধ্যমে খুনির খবর দেখানো হচ্ছিল, যা লোকটিকে অস্বস্তিতে ফেলে দিল। সে বুঝতে পারল এই মেয়েটা একটা টাইম বোমার মতো। লিসা বেঁচে থাকলে তার নিজের ধ্বংস নিশ্চিত। ধরা পড়ার ভয়ে সে লিসাকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিল। লিসা লোকটির মনোভাবের পরিবর্তন আজ করতে পারল। সে লোকটির কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে লাগলো, কিন্তু এবার লোকটি লিসার কোনো কথা শুনল না। সে লিসাকে টেনে হিঁচড়ে গাড়ি করে নিয়ে গেল। কিছুক্ষণ পর তারা একটি পেট্রোল পাম্পে এসে থামলো। লোকটি গাড়িতে তেল ভরার সময় লিসা পালানোর চেষ্টা করলো, কিন্তু গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গেই লোকটি তাকে ধরে ফেললো। লোকটি শেষবারের মতো লিসাকে তার বয়স নিয়ে সত্যিটা বলার জন্য জোর করলো, কিন্তু লিসা তাকে কিছু বলল না, কারণ সে বুঝে গেছে যে তার মৃত্যু নিশ্চিত। এই ভয়ঙ্কর সাইকোর হাত থেকে হয়তো সে আর বাঁচতে পারবে না, কিন্তু তার কিডন্যাপের প্রমাণ রাখার জন্য সে নিজের আঙুলে কামড় দিয়ে রক্ত দিয়ে গাড়িতে তার উপস্থিতির প্রমাণ রেখে যাওয়ার শেষ চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই লোকটি তাকে গন্তব্যে নিয়ে এলো, এক নির্জন জায়গায়। লিসার আর্তনাদ উপেক্ষা করে সে তাকে হিঁচড়ে একটা বড় গাছের দিকে নিয়ে গেল। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে লিসা আর নিজেকে সামলাতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। হয়তো লিসার এই কান্না লোকটির বিবেককে নাড়া দিয়েছিল, অথবা প্রথম থেকেই লিসা যেহেতু তার মুখ দেখেনি তাই সে খুনের পরিকল্পনাটা বাতিল করলো। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অনুভূতি কেমন তা বোধহয় তারাই বোঝে যারা এর সম্মুখীন হয়েছে। লিসা চোখ খুলে সামনের গাছটির দিকে তাকালো, যেন সে এক নতুন জীবন ফিরে পেয়েছে। এই ভেবেই সে বাড়ির দিকে প্রাণপণে দৌড় দিল, কিন্তু লোকটি রিয়ার ভিউ আয়নায় লিসাকে পালাতে দেখে ফেললো। নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করে সে গাড়ি ঘুরিয়ে লিসার পিছু ধাওয়া করলো। ভাগ্যক্রমে ঠিক সেই সময় একটি পুলিশের গাড়ি পাশ দিয়ে যাচ্ছিল, আর তা দেখেই লিসা রক্ষা পেল। তবে লিসা কখনো দুঃস্বপ্নেও ভাবেনি যে বাড়ি ফেরার পর তাকে আরো বড় ধাক্কার সম্মুখীন হতে হবে। তার দাদি অপহরণের ঘটনাটা বিশ্বাসই করলো না, এমনকি দাদির প্রেমিক তাকে মারতে মারতে শুরু করলো, যদিও দাদি সময় মতো তাকে থামিয়ে দেন। এরপর দাদি পুলিশকে ফোন করলো। তিনি ভাবছিলেন সবার সহানুভূতি পাওয়ার জন্য লিসাই নাটক করছে। খবর পেয়ে পুলিশ চলে এলো। নাবালিকার অপহরণের ঘটনা হওয়ায় তারা বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছিল, কিন্তু পুলিশের আগমন দেখে দাদি উল্টে বিরক্ত হলেন এবং লিসাকে বাড়ির কথা বাইরে বলতে বারণ করে দিলেন। ভীত ও নার্ভাস অবস্থায় লিসাকে থানায় নিয়ে যাওয়া হলো। সেখানে জিজ্ঞাসাবাদের সময় লিসা পুরো ঘটনা খুলে বলল, কিন্তু তদন্তকারী কৃষ্ণাঙ্গ পুলিশ অফিসারটি তার কথা এক বিন্দুও বিশ্বাস করল না। তার যুক্তি ছিল যে লিসার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, অপহরণকারী তাকে দুপুরের খাবার খাইয়েছে এবং শেষে ছেড়েই দিয়েছে। সুতরাং এটা স্পষ্ট যে পুরো গল্পটাই লিসার বানানো। পরে মামলার দায়িত্ব দেওয়া হলো দুজন মহিলা গোয়েন্দাকে। লিসা তাদের কাছে তার অপহরণের কথা আবার খুলে বলল, কিন্তু তারা লিসার নিখুঁত স্মৃতিশক্তি দেখে সন্দেহ করতে লাগলো। তাদের ধারণা ছিল যে এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনো ভুক্তভোগী ততটা শান্ত থাকতে পারে না। তারা বুঝতে পারছিল না যে লিসা সাধারণ মেয়েদের মতো নয়, তার জীবন অনেক কষ্টের মধ্যে দিয়ে গেছে। হতাশায় আর একাকিত্বে সোফায় গুটিয়ে গেল লিসা। সে বিশ্বাসই করতে পারছিল না যে এত বড় একটা থানায় কেউ তার কথা বিশ্বাস করতে চাইছে না। মহিলা গোয়েন্দারা যখন প্রায় হাল ছেড়ে দিলেন, তখন তারা মামলাটি টিম লিডার ল্যারির হাতে তুলে দিলেন। লিসা প্রথমে আর কথা বলতে চাইল না, কিন্তু ল্যারি তার মেয়ের একটি ছবি দেখিয়ে তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা
করলেন। ল্যারির আন্তরিকতা অনুভব করে লিসা আবারও পুরো ঘটনাটি বলল। এবার ল্যারি লিসাকে গভীর মনোযোগ দিয়ে দেখলেন এবং তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে মেয়েটি মিথ্যা বলছে না। তিনি দ্রুত লিসার পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর ব্যবস্থা করলেন এবং বডি চেকআপের মাধ্যমে ঘটনার আরও গভীরে যাওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু অবাক করা বিষয় হলো লিসার পরিবার বডি চেকআপের তীব্র বিরোধিতা করতে থাকে। ল্যারি বুঝতে পারলেন এই মামলার পেছনে আরও কোনো জটিল রহস্য লুকিয়ে আছে। তার ধৈর্য এবং সহানুভূতির সাথে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে লিসা ভেঙে পড়ে আসল সত্যিটা বলে দিল। জানা গেল তার দাদির প্রেমিক দীর্ঘদিন ধরে তাকে যৌন নির্যাতন করত। অভিযোগের ভিত্তিতে তৎক্ষণাৎ লোকটিকে গ্রেপ্তার করা হলো। এরপর লিসা পুলিশের নিরাপত্তায় তার জিনিসপত্র গোছাতে বাড়ি গেল, কিন্তু তার নানি পাথরের মতো সোফায় বসে রইল, যেন লিসার মুক্তি তার কাছে কোনো মানে রাখে না। হয়তো তার চোখে লিসা ছিল শুধুমাত্র একটা বোঝা। সেই নরক থেকে বেরিয়ে এসে লিসা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে মুক্তি পেলে ওই ঘটনা তার মনে এক গভীর ক্ষত রেখে যায়। প্রতি রাতে অপহরণকারীর মুখটা তার চোখের সামনে ভেসে উঠত। দুঃস্বপ্নে তার ঘুম ভেঙে যেত। ঠিক তখনই তদন্তে এক নতুন মোড় এলো। পুলিশ লিসার পোশাক থেকে পাওয়া তন্তুর সাথে শহরের এক সিরিয়াল কিলার রেখে যাওয়া প্রমাণের মিল খুঁজে পেল। এতে মামলা সমাধানের নতুন আশা তৈরি হলো। অপহরণকারীর আতানার খোঁজ পেতে পুলিশকে সাহায্য করার জন্য লিসা তাদের সাথে যেতে রাজি হলো। গাড়িতে চোখ বন্ধ করে সে সেই ভয়াবহ মুহূর্তগুলো মনে করার চেষ্টা করলো। চাকার শব্দ, বাতাসের শোঁশো আওয়াজ আর রাস্তার বাঁকগুলো অবাক করে দিয়ে লিসা সেই পথের চিহ্নগুলো মনে করতে পারল এবং তাদের ঠিক সেই জায়গায় নিয়ে গেল। প্রথমে কোনো সূত্র পাওয়া না গেলেও হঠাৎ লিসা কিছু একটা দেখতে পেল। সে দূরের দিকে তাকিয়ে দৌড়াতে শুরু করলো। লিসার সাহায্যে পুলিশ সেই পুরনো গাছটি খুঁজে পেল এবং সেখানে গভীর তদন্ত শুরু করলো। সন্দেহভাজনদের ছবি দেখানোর পর লিসা একজনকে শনাক্ত করলো। সেই সূত্র ধরে পুলিশ সুপারমার্কেটের সামনে থেকে মুখের সঙ্গে মিল পাওয়া লোকটিকে গ্রেপ্তার করলো। ঘটনাস্থলের সমস্ত প্রমাণের সাথে লিসার বর্ণনা হুবহু মিলে গেল। যে মেয়েটাকে কেউ বিশ্বাস করেনি, তার সাহস আর স্মৃতিশক্তির জোরেই আজ এক ভয়ঙ্কর সাইকো কিলার গ্রেপ্তার হলো। এই জন্য সব পুলিশ অফিসার লিসার বুদ্ধি এবং তার স্মৃতিশক্তির প্রশংসা করতে লাগলো। লিসার এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানতে পেরে দূর থেকে তার খালা ছুটে এলেন এবং তাকে এক নতুন আশ্রয় নিয়ে গেলেন। অবশেষে লিসা সেই ভালোবাসাময় জীবনটা পেল যার স্বপ্ন সে সব সময় দেখত। এটি একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। বহু বছর পর সেই লিসা একজন ডেপুটি শেরিফ হন। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে অন্ধকার যতই গভীর হোক না কেন, ভালোবাসার সাহস থাকলে আশা সব সময়ই থাকে। তিনি কেবল নিজেকেই সারিয়ে তোলেননি, বরং নিজের জীবনকে উৎসর্গ করেছেন অন্যদের সুরক্ষার জন্য, যাতে প্রতিটি শিশু এক যত্নশীল পৃথিবীতে বেড়ে উঠতে পারে। আসলে এই মুভিটা এক্সপ্লেন করার মেন কারণ হলো আমার দিদি ও আদরের বোনদের সচেতন করা। সব সময় সতর্ক থেকো, কারণ বিপদ অনেক সময় বন্ধুর বেশেও আসতে পারে, আর বাবা মা সব সময় পাশে থাকতে পারেন না। তাই নিজের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। বিপদে ভয় না পেয়ে সাহস আর বুদ্ধিকে কাজে লাগাও। মনে রেখো, তোমার ভেতরের শক্তি তোমার সবচেয়ে বড় অস্ত্র। নিজের উপর বিশ্বাস রাখো এবং চোখ কান খোলা রেখে চলাফেরা করো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেল মুভির আত্মকথার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।